জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। স্বাগতম, আজকে ক্লাসে স্বাগতম। আমি শাহ মোহাম্মদ বদরুদ্দোজা পাটোয়ারি, শাহ মুফজুয়েল, প্রভাষক, বাংলা বিভাগ, গল্লাক আদর্শ ডিগ্রি কলেজ, ফরিদগঞ্জ, চাঁদপুর। প্রিয় শিক্ষার্থী, শ্রেণী ডিগ্রি পাস কোর্স, বিষয় বিকল্প সহজ বাংলা, পত্র কোড 131009, সময় 40 মিনিট। আজকে ক্লাসে সময় নির্ধারণ করা হয়েছে 40 মিনিট। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আজকের ক্লাসের বিষয় হলো বোধন। বোধন নিয়ে আমরা মূলত ভাবে আলোচনা করব। লেখক হলেন আবু রুশদ, বেশ পরিচিত একটি নাম, আবু রুশদ। আমরা আজকের ক্লাসে যে বিষয় শিখব, যে বিষয়গুলো আমরা এখান থেকে ধারণা লাভ করব, সেই বিষয়গুলো হলো মূলত ভাবে লেখক পরিচিতি সম্পর্কে আমরা জানব, এবং আমরা পর্যটন এলাকা বা পর্যটনের কেন্দ্র দার্জিলিং এর প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে জানবো। আর এখানে যে চরিত্র রয়েছে, দার্জিলিং এ ঘুরতে যাওয়ার কয়েকটি চরিত্র রয়েছে, সেই চরিত্রের মধ্যে হায়দার চরিত্র, জুলেখা চরিত্র ও টুকু চরিত্রের তাদের ঘোড়া দৌড় কেমন হয়েছিল, তারা ঘোড়া দৌড়ে কি কি হয়েছিল, সেই বিষয়গুলো আমরা জানবো। এছাড়া হায়দার যে প্রধান চরিত্র, হায়দার ঘোড়া দৌড়ে গিয়ে দুর্ঘটনায় কবলিত হয়েছিল, ও দুর্ঘটনায় কবলিত হওয়ার পর যে শ্বেতকায়া এক তরুণীকে সে প্রশ্ন করেছিল ডাক্তারখানা কোথায়, সেই তরুণী তাকে দেখে উপহাস করেছিল, সেই উপহাসের চিত্র সম্পর্কে আমরা জানব। এছাড়া যে সময় একটা বিষয়, যৌবনের যে সময়, এই সময় উপভোগ, কেননা বঞ্চিত হলে সেটাও এক ধরনের মৃত্যু, এই বিষয়টি এখানে উল্লেখ করা হয়েছে, লেখক উল্লেখ করেছেন, সেই বিষয়টি সম্পর্কে আমরা জানব। তাহলে আমরা এখানে কয়েকটি বিষয় সম্পর্কে আজকে আমরা ধারণা লাভ করব, জানব। প্রথমে লেখক পরিচিতি, দার্জিলিং এর প্রাকৃতিক পরিবেশ, হায়দার, জুলেখা ও টুকু চরিত্রের ঘোড়াদৌড়, হায়দারের দুর্ঘটনা ও শ্বেতকায়া তরুণীদের উপহাস, যৌবনের সময় উপভোগ, কেননা বঞ্চিত হলে সেটাও এক ধরনের মৃত্যু, এই বিষয়গুলো সম্পর্কে আমরা এখানে জানতে পারবো। পরবর্তী বিষয়ে যদি আমরা যাই, যেই প্রশ্নগুলো আমরা আমরা লেখক পরিচিতি, আমরা লেখক পরিচিতি যে যদি যাই, আমরা একটি ছবি এখানে দেখতে পাচ্ছি। এই ছবিটি হলো আবু রুশদের ছবি, আবু রুশদ লেখকের ছবি। এই লেখকের আবু রুশদ, তিনি জন্মগ্রহণ করেছেন 25 ডিসেম্বর 1919 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছেন। কোথায় জন্মগ্রহণ করেছেন? কলকাতায়। তিনি জেভিয়ার্স কলেজ থেকে স্নাতক এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেছিলেন। ওনার পূর্ণ নাম, অর্থাৎ পুরো নাম ছিল আবু রুশদ মতিন উদ্দিন। লেখকের পূর্ণ নাম হলো আবু রুশদ মতিন উদ্দিন নামে পরিচিত ছিলেন। এই লেখক, আমরা দেখি যে তার মৃত্যু হয়েছিল, তার জীবন আয়ুষ্কাল, সেই বিষয়টি আমরা যদি বর্ণনা করি, আমরা এখানে দেখতে পাই যে তার পিতার নাম ছিল সৈয়দ আব্দুল করিম এবং মাতার নাম ছিল আমাতুজ্জোহরা। তারপরে হলো তিনি, আমরা দেখলাম তার প্রকাশিত প্রথম যে রাজধানীতে ঝড়, এই গল্প গ্রন্থটি প্রথম প্রকাশিত হয়েছিল। সাহিত্য কর্মের সাথে বেশ তিনি সমাদৃত ছিলেন। হ্যাঁ, তারপর আমরা দেখি লেখকের মৃত্যু হয়েছিল 23 ফেব্রুয়ারি 2010 খ্রিস্টাব্দে। এই লেখকের মৃত্যু হয়েছিল। লেখক বেশ সমাদৃত ছিলেন, সাহিত্য জগতে বেশ তার পরিচিতি ছিল। আমরা আরো কিছু বিষয় যদি আমরা দেখতে যাই, অর্থাৎ দেখি, আমরা পরবর্তী স্লাইডে যদি যাই, দেখব লেখক পরিচিতি। আমরা লেখকের ক্ষেত্রে মূলত যে বিষয়টি থাকে, লেখক কোন গ্রন্থটি প্রথম প্রকাশ করেছে এবং কোন গ্রন্থের কারণে তিনি সমাদৃত হয়েছেন,
বা পাঠক হৃদয়ে আসন গ্রহণ করেছেন, আসীন হয়েছেন, সেই বিষয়টি আমরা জানি। এখন এক্ষেত্রে আমরা আবু রুশদের ক্ষেত্রে যে বিষয়টি লক্ষ্য করব সেটা হলো তার প্রথম প্রকাশিত গল্প গ্রন্থের নাম হলো রাজধানীতে ঝড়। ১৯৩৯ খ্রিস্টাব্দে এই গ্রন্থটি প্রকাশিত হয়েছিল। এই সাহিত্যিক তিনি পুরস্কার গ্রহণ করেছিলেন। আমরা লেখকের ক্ষেত্রে দেখি যে পুরস্কার সম্মাননা বিষয় থাকে। এই পুরস্কার সম্মাননা তিনি গ্রহণ করেছিলেন। ২১শে পদক লাভ করেছিলেন ১৯৮১ খ্রিস্টাব্দে। এছাড়া তিনি নাসিরউদ্দিন স্বর্ণ পদক লাভ করেছিলেন ১৯৯২ খ্রিস্টাব্দে। শেরে বাংলা পুরস্কার পেয়েছিলেন ১৯৯২ খ্রিস্টাব্দে। আমরা এই লেখকের ক্ষেত্রে প্রথম প্রকাশিত গ্রন্থ পুরস্কার গুলো আমরা উল্লেখ দেখতে পেলাম। এ হলো বিষয়। পরবর্তী বিষয়ে যদি আমরা যাই, যে সাহিত্যকর্মের ক্ষেত্রে একজন লেখকের ক্ষেত্রে মূল বিষয়টি হলো তার সাহিত্যকর্ম। যেহেতু আমরা কথা বলছি এই লেখকের সাহিত্যকর্ম নিয়ে, তাহলে সেক্ষেত্রে লেখকের সাহিত্যকর্মের বিষয়টি কিন্তু এখানে এসেছে। তাহলে প্রথম যে গ্রন্থ, তার প্রথম গ্রন্থটির নাম হলো প্রথম যৌবন। ১৯৪৮ খ্রিস্টাব্দে এই গ্রন্থটি প্রথম প্রকাশিত হয়েছিল। এছাড়া তিনি যে আমরা দেখি ডোবা হলো দিঘি ১৯৬০ সালে প্রকাশিত হয়। সারি বাড়ি গাড়ি ১৯৬১ খ্রিস্টাব্দে। বিয়োগ ব্যথা ১৯৯৬। এছাড়া তিনি কয়েকটি উপন্যাসের কারণে বিখ্যাত হয়েছিলেন। উপন্যাস এলোমেলো ১৯৪৬ খ্রিস্টাব্দে উপন্যাসটি প্রকাশিত হয়। নোঙ্গর হলো তার একটি বিখ্যাত উপন্যাস, যে উপন্যাসটি ১৯৬৩ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। এছাড়া তিনি স্থগিত দ্বীপ নামে ১৯৭৪ খ্রিস্টাব্দে একটি গ্রন্থ প্রকাশিত হয়েছিল। এবং আমরা তার সাহিত্যকর্ম যদি বিচার বিশ্লেষণ করি, এখানে আমরা দেখি তার এই বিষয়গুলো পাই। এছাড়াও তিনি ১৯৮২ খ্রিস্টাব্দে মহেন্দ্র মিষ্টান্ন ভান্ডার নামে একটি গ্রন্থ লিখেছেন। তারপরে সামনে নতুন দিন ১৯৫১ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। এই গ্রন্থে আমরা দেখি যে সাহিত্যকর্মের সাথে তিনি বেশ পরিচিত ছিলেন। এই প্রাজ্ঞজন সাহিত্যিক আমাদের মাঝে দেখা যায় সাহিত্যের বিশেষ কতগুলো বিষয়, সমকালীন চিত্র, প্রেক্ষাপট তার অনুষঙ্গ করে সাহিত্যে মধ্য দিয়ে পাঠক হৃদয়ে আসন গ্রহণ করেছেন। আমরা পরবর্তী বিষয়ে যদি যাই, যে বোধন, বোধন হলো অনুভূতি। এই অনুভূতির জায়গা থেকে আমরা এখানে যে কতগুলো বিষয়বস্তু আমরা টেনে আনবো, যে বিষয়বস্তু সম্পর্কে আমরা জানবো। আমরা প্রথমেই কিন্তু এর প্রথমে যে বিষয়টি দেখি, আমরা দার্জিলিং এর কথা জানতে পারি। এই দার্জিলিং এর যে সেখানে প্রকৃতির নৈসর্গিক সর্বোচ্চ জায়গা, নৈসর্গের লীলাভূমি হলো দার্জিলিং। এই দার্জিলিং এর রূপ বৈচিত্র্য এখানে দেখানো হয়েছে। যেখানে ঘুরতে গিয়েছিলেন এই কয়েকটি চরিত্রের কথা এখানে বলা হবে। যে এখানে আমরা দেখি যে দার্জিলিং এর রূপ বৈচিত্র্য উপভোগ করার জন্য হায়দার নামে একজন ভদ্রলোক তিনি গিয়েছিলেন। সেখানে এই যে দার্জিলিং এর রূপ বৈচিত্র্য সম্পর্কে বর্ণনা করতে গিয়ে সেখানে বলা হলো, যেখানে প্রথমেই লেখক বললেন যে দার্জিলিং এ পৌঁছে প্রথমে তারা সোজা লিবাতে গিয়ে ঢুকে পড়ে। জানালা পেশার টেবিল বেচে হায়দর একটু ও কফি অর্ডার দিল। আকাশটা এখন আশ্চর্য পরিষ্কার। কি পরিষ্কার? আশ্চর্য পরিষ্কার। একরুতি মেঘও নেই। পাহাড়ের গায়ে বুকে ও চূড়োয় রঙের খেলা আমোদে শিশুর মনে খুশির মতো প্রায় প্রগলভ হয়ে উঠেছে। এখন সবুজ, এখনই বেগুনি, একটু পরে জাফরানি, পর মুহূর্তে নীলাভ দুষ্ট নীলাভ দৃষ্টি প্রতিহত হয় সেখানে যেখানে গিয়ে সেখানে বুঝি স্বয়ং খোদা থাকেন। দেখো এই বিষয়টি নৈসর্গিক যে বিষয়টি রয়েছে সেখানে উপস্থাপন করলেন। এখানে আমরা দেখি দার্জিলিং এর রূপ বৈচিত্র্যের কথা বলা হলো, যে সেখানে যে আকাশ রয়েছে মেঘহীন নীল আকাশের কথা বলা হলো। আকাশে কোনো ঘনায়মান অন্ধকার নেই, মেঘ নেই, মেঘ শূন্য নীল আকাশ। আর যে পাহাড় রয়েছে পাহাড়ের বৈচিত্র্যের কথা বলা হয়েছে। এই পাহাড়ের গায়ে রঙের খেলা, অর্থাৎ নানান রং সেখানে বিদ্যমান। এই নানান রঙের মধ্যে তিনি উল্লেখ করেছেন প্রথমেই যে সবুজ, যে পাহাড়ের গায়ে সবুজ রং, তারপর তিনি বেগুনি বলেছেন, তারপর জাফরানি বলেছেন, তারপর নীলাভ, নানান রঙে, অর্থাৎ একটা রঙের মিশ্রণ, বর্ণিল একটা আবহাওয়া তৈরি হয়েছে। রঙের মিশ্রণ সেখানে মিশেল সেখানে হয়েছে।
কোথায়? দার্জিলিং এ। তাহলে লেখক এখানে কোথাকার তুলনা করলেন? দার্জিলিং এর রূপ বৈচিত্র্য এবং প্রাকৃতিক নৈসর্গিক যে লীলাভূমির চিত্র সেই বিষয়টি তিনি উপস্থাপন করলেন। এখন যে বিষয়টা এখানে জুলেখা ও হায়দার চরিত্র রয়েছে। কি চরিত্র রয়েছে? জুলেখা ও হায়দার চরিত্র। এই জুলেখা কফি ঢেলে দেয়। কফি খাওয়ার জন্য ঢেলে দেয়। জুলেখার মুখে নিবিষ্ট ভাব ও অবিন্যস্ত চুল ঝুলে পড়ায় হায়দরের মন বাসনাকাতর হয়ে ওঠে। তার ইচ্ছা জাগ্রত হয়। পরক্ষণেই সে উপভোগ করে আকাশ, পাহাড়। অর্থাৎ একদিকে হলো জুলেখা, জুলেখা দেখে সে মুগ্ধ হয়। তার মধ্যে একটা নিবিষ্ট ভাব আসে। তার কারণ তার অবিন্যস্ত চুলগুলো, অবিন্যস্ত এলোমেলো চুলগুলো নিচের দিকে ঝুলে পড়েছে। আর অনুরূপভাবে পাহাড়ের চিত্র যদি আমরা দেখি, যে পাহাড়ের সবুজ যে আহ সবুজে ঘেরা যেই আবহাওয়াটি রয়েছে, সেই আবহাওয়াটি দেখা যাবে যে গাছপালা লতা পাতা যে মনে হয় যেন পাহাড়কে ঘিরে রেখেছে। যে পাহাড়কে নিচের দিকে অনেকটা সবুজ সবুজ অরণ্য করে রেখেছে। এখানে লেখক দেখা যায় একদিকে ভ্রমণে বিষয়টি উপস্থাপন করতে গিয়ে দার্জিলিং এর রূপ বৈচিত্র্য উপস্থাপন করেছেন, আর দিকে অবিন্যস্ত চুলের বর্ণনা দিয়ে জুলেখার আহ রূপ রূপ সৌন্দর্য উপস্থাপন করেছেন। এখানে আবার সেই রূপ সৌন্দর্যের সাথে একটা মিশ্রণ ঘটেছে, মিশেল ঘটেছে কার? মিশেল ঘটেছে সেখানে হায়দরের। হায়দরের মন বাসনাকাতর হয়েছে। পরক্ষণেই সে কি কিন্তু প্রথমে কিন্তু সে জুলেখার এই ঝুলে পড়া ঝুলে পড়া চুলে অবিন্যস্ত চুল দেখে তিনি মুগ্ধ হয়েছিলেন। পরক্ষণেই তিনি আবার উপভোগ করলেন কোনটা? প্রকৃতি উপভোগ করলেন। অর্থাৎ প্রকৃতিকে উপভোগ করার জন্য তিনি দৃষ্টি ফিরিয়ে নিলেন। এই চিত্র আমরা দেখতে পাই। তারপর আমরা যদি যাই যে এখানে আমরা দেখি পরবর্তী বিষয়ে যদি আমরা যাই, এখানে যে বিষয়টি সেটা হলো এখানে খাবারের আয়োজন করা হয়েছে। খাবারের বিষয়গুলো আসে, যে কেক আসে, কফি আসে, তারপর কফি ঢেলে দেয় কে? জুলেখা সেখানে কফি ঢেলে দেয়। তার মুখের নিবিষ্ট ভাব, হাতের অবারিত কিছুটা অংশ, কানের কাছ থেকে ঝুলে পড়া দু একটা অবিন্যস্ত চুলের গোছা এবং তার অভিব্যক্তির স্নিগ্ধতা সবকিছু মিলে হায়দরের মনকে এক মুহূর্তের জন্য বাসনা কাতর করে তোলে। আমরা এই বিষয়টা বলেছি। পরক্ষণে জানলা দিয়ে সে বাইরের দিকে তাকায়। কে তাকায়? হায়দর তাকায়। এখন যে জিনিস তার কাছে আসতে উন্মুখ নয়, সে জিনিসকে কাছে আনতে হায়দর তেমনি উন্মুখ নয়। বিশেষ করে তার চোখেই সামনে যখন খোলা আকাশ, উন্মুক্ত পাহাড়, অপরন্ত সম্ভাবনার অবিরাম সংকেত সে দেখতে পাচ্ছে। এই চিত্রপট আমরা দেখতে পাই। তারপরে এখানে যে তাদের সাথে একটি চরিত্র রয়েছে টুকু। এই টুকুর কথা বলা হলো, কেক ও কফি খেয়ে টুকু খুব খুশি হয়ে গেল। সে প্রাণবন্ত হলো। এখন সে খালি ঘোড়ায় চড়ে ঘুমে ফিরে যেতে চায়। সে ঘোড়ায় চড়বে, সে তার ইচ্ছা পোষণ করলো। ইচ্ছা পোষণের যে বিষয়টি, যে যখন সে ঘোড়ায় চড়ার জন্য ইচ্ছা পোষণ করলো, সেখানে গাফিলতির প্রশ্নেই আসে না। সে ঘোড়াতে টুকু বসতে চায়। এখানে ঘোড়াতে কিন্তু টুকু যেমন বসতে চায়, জুলেখাও ঘোড়ায় চড়তে সেও আশাবাদী। কিন্তু হায়দর বুঝতে পারে না তাকে ঘোড়ায় চড়তে হবে নাকি। অর্থাৎ সে কিন্তু একটু অনীহা প্রকাশ করে। তারপরও তারা যখন ঘোড়ায় চড়বে, তখন সেক্ষেত্রে কিন্তু সে বাদ সাধেনি। এখানে জলাপাহাড়ের দিকে এগোতে লাগলে তখন হায়দরের ঘোড়ায় না চড়বার আর কোনো কথা রইল না। সে টাট্টু ঘোড়ায় চেপে বসলো। কি ঘোড়ায় চেপে বসলো? টাট্টু ঘোড়ায়। তাহলে ঘোড়ার তার এই প্রথম, সে কিন্তু আগে কখনো ঘোড়ায় চড়েনি। এই প্রথম সে ঘোড়ায় উঠবে বা ঘোড়ায় চড়বে। তাহলে আমরা দেখি যে শখের বিষয়টি এখানে এসেছে। শখ একটা বিষয় যে মানুষের মনে কিন্তু বিভিন্ন ধরনের শখ জাগ্রত হয়, রিপুকে উজ্জীবিত করে। সেই ক্ষেত্রে এই শখের বিষয় এসেছে। আমরা হায়দর টুকু জুলেখা যখন ঘোড়ায় চড়ার ইচ্ছা পোষণ করে দেখে, তখন হায়দরও সেখানে ঘোড়ায় প্রথম চড়বে বা প্রথম এই জীবনে তার প্রথম। তারপরে সে সেখানে কাঠ্য ঘোড়ায় উঠলো এবং সামনে যে সহিস সহিস যে চাকর রয়েছে, আমরা দেখি যে তার কোনো ক্ষতি হয়নি, অর্থাৎ তেমন কোনো সমস্যা হয়নি। কিন্তু জুলেখা যে চরিত্রটি রয়েছে, আমরা জুলেখার ক্ষেত্রে দেখি সে একদম হরদমে কিন্তু বাহাদুরি ভাব নিয়ে সে যখন ঘোড়ায় উঠে বসলো, উঠে বসার পর তাকে মনে হলো সে সুলতানা রেজিয়া বা চাঁদ সুলতানের
সুলতান হয়ে সে যুদ্ধে গমন করছে। তাহলে জুলেখার যে অবস্থা, তার আম অবস্থা দেখে লেখক এখানে তার আ বাস্তবিক চিত্র তুলে ধরলেন। যে তাকে সুলতানা রেজিয়ার সাথে তুলনা করলেন। আবার সে মনে হয় যেন তার ভাবগতিকটা এমন যে সে মনে হচ্ছে কোন যুদ্ধে গমন করছে। এটা হলো আমরা দেখি যে ইয়ের মধ্যে জুলেখার মধ্যে এই ধরনের একটা ভাবগতিক রয়েছে। তাদের মধ্যে ঘোড়া প্রতিযোগিতা হয়। হায়দর ঘোড়া নিয়ে ছুটলে ছিটকে পড়ে। অর্থাৎ এখানে আমরা দেখলাম যে হায়দর কিন্তু ঘোড়ায় অভিজ্ঞ নয়। কিন্তু সে কি করলো, যখন ঘোড়ায় চড়লো তখন সে ঘোড়া থেকে যখন ছিটকে পড়ে। এখন ছিটকে পড়ার পর তাকে কি করা হয়? এখানে মার্কিন সৈনিক যাচ্ছিলেন। এই মার্কিন সৈনিক তাকে কি করেন? উদ্ধার করেন। এই চিত্র আমরা এখানে দেখতে পাই। যে জল পাহাড়ের উপর উঠে আগে ঘোড়া দুটাতে বেশ সজোরে ডলতে আরম্ভ করে দেয়। কি সাহসে টুকু এখন ঘোড়াটার উপর অবিচলিত ভাবে আছে, বুঝে উঠতে পারে না হায়দার। অর্থাৎ হায়দার কিন্তু বুঝতে পারে যে টুকুর মতো ছেলে, সেও কিন্তু এই ঘোড়ায় চড়ে আছে। কিন্তু এখানে যে বিষয়টা দেখা যায়, হায়দার কিন্তু ভয় পাচ্ছে, নিয়মিত ভয় পাচ্ছে। আবার জুলেখাকে তার বাহাদুরি বা তার অবস্থান দেখে মনে করছে যে সুলতানা রেজিয়া তাকে মনে করছে। এখানে আমরা দেখি যে হায়দরের ক্ষেত্রে একটি আমোদিত ভাব, আন্দোলিত ভাব, মনের একটি বিষয় সেখানে ত্রাসে পরিণত হলো। অর্থাৎ নিজের ঘোড়াটা যখন জল পাহাড়ে উপর উঠে গিয়ে সামনে দুটো ঘোড়াকে ধরবার জন্য ক্ষিপ্র বেগে সামনের দিকে ধাবিত হলো, কিন্তু পারল না। আকস্মিক হঠাৎ করে একটা বিপর্যয় ঘটে গেল সেখানে। কি বিপর্যয়? পড়ে গেল কিছুক্ষণের জন্য, যে কোনো দৃশ্যে না পেয়ে একেবারে বিমূঢ় হয়ে বসে থাকে। পরে যখন লক্ষ্য করে ঘোড়া একটু এদিক সেদিক করলেই কাঠের বেড়া ডিঙ্গিয়ে একবারে সামনে চলে যায়। এবার ছিটকে পড়লো। অর্থাৎ আমরা দেখি যে হায়দরের ঘোড়াটি কি হলো? ছিটকে পড়লো। ছিটকে পড়ার সবকিছু ভুলে হায়দর প্রায় চিৎকার করতে থাকে। যখন ছিটকে পড়লো তখন সেও চিৎকার করতে থাকে। তার এই চিৎকার শুনলো কে? মার্কিন সৈনিক। মার্কিন সৈনিক শুনে সে এগিয়ে আসলো এবং তাকে কি করলো? সহযোগিতা করলো, তাকে উঠালো এবং ঘোড়ার লাগাম ধরে টেনে তাকে উঠালো। উঠানোর পর জায়গায় নিয়ে আসে এবং তাকে ছিটকে পড়লে তাকে খাদে নিক্ষিপ্ত অবস্থায় পাওয়া যায় এবং পড়লেও খাদে নিক্ষিপ্ত হওয়ার ডর তার নেই। এখন যে বিষয়টি, হায়দার কিন্তু মাটিতে পড়েছিল। কোথায় পড়েছিল? মাটিতে পড়েছিল। তাকে সেখান থেকে কে উদ্ধার করলো? মার্কিন সৈনিক উদ্ধার করলো, এভাবে নিয়ে আসলো। এখন এই মার্কিন সৈনিক স্বাভাবিকভাবেই যখন কেউ কারো উপকার করে, তখন তার উপকারের উপকার স্বীকার করতে হয়। সেটা হলো কৃতজ্ঞতা। আমরা দেখি যে মার্কিন সৈনিক তাকে যখন উদ্ধার করেছে, তখন মার্কিন সৈনিকের প্রতি সে কৃতজ্ঞতা পোষণ করেছে। কিন্তু সে যে ব্যথা পেয়েছে, সেই বিষয়টি আমরা যদি দেখি পরবর্তীতে, মার্কিন সৈনিক কিন্তু তাকে প্রাণ বাঁচালো। কে তার প্রাণ বাঁচালো? মার্কিন সৈনিক। তাহলে মার্কিন সৈনিক তাকে প্রাণে বাঁচালো। এক দফা ধন্যবাদ দেওয়ার উপক্রম তার। অর্থাৎ এখানে বলা হয়েছে যে মার্কিন সৈন্যকে যে বলতে গেলে তার প্রাণ বাঁচিয়েছে, আরেক দফা ধন্যবাদ দিলে হায়দর চলবার উপক্রম করে। হ্যাঁ, তাহলে এখানে ধন্যবাদের প্রশ্ন এসেছে। আমরা পরবর্তীতে দেখি, নিজের স্থগিত যাত্রা আবার শুরু করবার আগে মার্কিন সৈন্যটা বেশ এক কাজের কথা বলে, ধন্যবাদ দিবার জন্য অত ব্যস্ত হয়েও না। তোমার হাতে ওই কাঁটাটা আমার চোখে তেমন ভালো লাগছে না। শিগগির এক ডাক্তারকে দেখাও। কার কথা বলা হচ্ছে? এখন তার হাতে যে পড়ে যে ব্যথা পেয়েছে, সেই ব্যথার অংশকে ডাক্তারকে দেখানোর কথা বলছেন। কে বলছেন? মার্কিন সৈন্য বলছেন। মার্কিন সৈন্য তার প্রতি কি দয়াপরবশ হলেন। হওয়ার কারণে তাকে ডাক্তার দেখাতে বললেন। এখানে আমরা দেখি যে ডাক্তারখানা, এখন সেখান থেকে উঠে গিয়ে মার্কিন সৈনিক কিন্তু তাকে ডাক্তারখানায় যেতে বললেন, ডাক্তার দেখাতে বললেন যে ধন্যবাদের চেয়ে মূল বিষয়টা হলো তোমার এই মুহূর্তে চিকিৎসা নেওয়া দরকার, তোমাকে ডাক্তার দেখানো দরকার। এখন ডাক্তারখানার সন্ধান করতে লাগলো কে? হায়দার। ডাক্তারখানার সন্ধান করতে গিয়ে এখানে জুলেখা টুকু হায়দারের সাথে যায়, তারাও তার সঙ্গী হয়েছিল। এখন এই তার দিকে ওই সৈনিকের দিকে একটা গভীর কৃতজ্ঞতা দৃষ্টিতে হায়দার এখানে আমরা দেখি তাকে থাকে। তার পরবর্তীতে আমরা দেখি যে কৃতজ্ঞতা দৃষ্টি নিয়ে হায়দার জুলেখাকে সম্বোধন করে বলে, আপনাদের অসুবিধা হলে ঘোড়ায় চড়ে আপনারা ঘুমিয়ে ফিরে যেতে পারেন। আমাকে একটু দার্জিলিং এ ফিরে গিয়ে হাতটা একটু ব্যান্ডেজ করিয়ে নিতে হবে। তাহলে কিসের কথা বলা হলো? তার হাতকে ব্যান্ডেজ করার কথা বলা হলো, যেহেতু হাতে সে কি আঘাত পেয়েছে। এখন ব্যান্ডেজ করতে হলে কি করতে হবে? ডাক্তারখানার সন্ধান করতে হবে।
ডাক্তারখানা সন্ধানে তারা বের হলেন। এখানে আমরা দেখি কিন্তু জুলেখা এবং টুকু জুলেখা এবং টুকুকে হায়দার বলেছেন যে তারা তার সাথে না গেলেও হবে, তারা ঘুমিয়ে যেতে পারে। কিন্তু হায়দার এটা করতে হবে। অর্থাৎ ডাক্তারখানা গিয়ে তাকে চিকিৎসাটা করাতে হবে। সেক্ষেত্রে সে পথ চললো, সামনের দিকে এগোতে লাগলো। এই এগিয়ে যাওয়ার সময় যে বিষয়টি ঘটলো, এখানে আমরা দেখলাম যে কয়েকজন শ্বেতকায়া সুন্দরী তারা হেঁটে যাচ্ছেন। এই শ্বেতকায়া সুন্দরী যখন যাচ্ছে, তাদের মধ্য থেকে বাছা সুন্দরী তাকে ডেকে ডাক্তারখানা সম্পর্কে জানতে চাইলেন। কি জানতে চাইলেন? এখানে আমরা দেখি হায়দর জানতে চান, হায়দর ওই ডাক্তারখানা সম্পর্কে জানতে চান। এখন তারা কিন্তু চলে যাচ্ছে। হঠাৎ করে তার একজন বাচ্চা সুন্দরীকে সে যখন বলল, সে একটু পিছনে ফিরে আসলো। পিছনে ফিরে আসার পর দেখে পিছনে ফিরে আসে, ফিরে এসে যখন দেখে সে একটু হতবিহ্বল হয়। তাকে দেখে একজনের কিন্তু সে তেমন একটা অর্থাৎ হলো না, অর্থাৎ তার এই বিষয়টি দেখে সে ততটা মর্মাহত হলো না। মূলত ভাবে তার সাথে যে যারা রয়েছে, বাকি যে দুজন রয়েছে, তাদের একজনের মধ্যে কারো মমতা হলো। এবার কি মমতা হলো, তা দেখে একজনের মমতা জাগে। অন্য দুইজন কি করে টেনে নিয়ে যায়, অর্থাৎ অন্য দুইজন তাকে টেনে নিয়ে গেল, একজনকে টেনে নিয়ে গেল। এখন 10 পা সামনে যাওয়ার পর প্রথম যে তরুণী তাকে দেখেছিল, সে তরুণী উপহাস করে বলেছে যে কুকুর কামড় দিয়েছে কিনা। কাকে এই কথাটি বললো? এই কথাটি বললো মূলত ভাবে হায়দারকে বললো যে কুকুর কামড় দিয়েছে কিনা। সে জানতে চায়। ওই আমরা দেখি যে শ্বেতকায়া সে সুন্দরী, বাচ্চা সুন্দরী, সেটা জানতে চায়। এবার হায়দর ক্ষেপে উঠলেন। ক্ষেপে গিয়ে সে সমস্বরে ক্ষেপে যখন গেল, কিন্তু এই ক্ষেত্রে সমস্বরে হাসতে হাসতে চলে গেল না তরুণীরা। তরুণী হাসতে হাসতে সামনের দিকে চলে গেল। এখানে আমরা দেখি যে পরিবেশে যখন হাসতে হাসতে চলে গেল, তখন তারা একাকী হয়ে গেল। একাকী হওয়ার পর নির্জন, অর্থাৎ পরিবেশটা অনেকটা নির্জীব হয়ে গেল, নির্জন হয়ে গেল। এখানে একদিকে হলো পাহাড়ি পরিবেশ, আরেকদিকে হলো যখন লোকজন একেবারেই ছিল না, তখন জায়গাটি অনেকটা নির্জন হয়ে গেল। এই চিত্রপট আমরা কিন্তু মূলত ভাবে এখানে দেখতে পাই। এখানে আমরা যে হায়দারের মুখের দিকে তাকে সে করেছিল, যাক এই বিষয়গুলো আমরা বলেছি, যে আহতের কথা বলা হলো। পরবর্তী বিষয়ে আমরা যদি যাই, এখানে জুলেখা তার সফর শুরু ছিল। এখানে যে জুলেখা তার ভরসার প্রতি, কিসের প্রতি? ভরসার প্রতি, আস্থা রাখতে পারে, যার উপরে সে কি আস্থা রাখার মতো অবস্থা তার রয়েছে। হায়দার তাকে দেখাতে চায় না। তার প্রথমত মূলত ভাবে তার যে আঘাতটি লেগেছে, এই আঘাতটি কিন্তু সে জুলেখাকে দেখাতে চায় না। বরং এই আঘাতটাকে সে সাময়িকভাবে ইয়ে করে পরিচ্ছন্ন করে এটাকে স্পিড দিয়ে ধুয়ে সেটাকে এটা থেকে রক্ষা পেতে চায়। বরং স্পিড দিয়ে ধুয়ে নিলে ঠিক হবে এই বিষয়টি জানায় সে। কে জানায়? হায়দার জানায়। জুলেখার এই ক্ষেত্রে রাগ ওঠে, তাহলে বিভিন্ন জনকে সে দেখে, যদি এমনটাই হয়, স্পিড দিয়ে ধুয়ে যদি এটা চিকিৎসা করানো যায়, এটা যদি ভালো করানো যায়, তাহলে বিভিন্ন জনকে এটা দেখিয়ে মমতা কুড়ানোর যে চেষ্টা, এই মমতা কুড়ানোর চেষ্টা কোথায় করা হয়েছিল? আমরা দেখি যে হায়দর কিন্তু পথে যখন শ্বেতকায়া 3 তরুণীকে দেখলো, তাদের মধ্যে বাচ্চা সুন্দরী যে ছিল, তাকে কিন্তু সে ডাক্তারখানা বিষয় সম্পর্কে জানতে চেয়েছে। তার মানে সে একটা ভালো চিকিৎসা নিতে চায়। কিন্তু ভালো চিকিৎসা নেওয়ার জন্য সেখানে মনে হয় যেন এটা মমতা কুড়ানো হলো। কিন্তু দেখা গেল এখানে কিন্তু জুলেখার ক্ষেত্রে এসে সে ভিন্ন রকম হয়ে গেল, সম্পূর্ণ উল্টো হয়ে গেল। সে কি করতে চায়? জুলেখাকে বিষয়টি সে জানাতে চায় না, দেখাতে চায় না। মূলত সে মনে করে যে তার চিকিৎসাটা, যে হাতের যে সমস্যাটা, এই সমস্যাটা স্পিড দিয়ে ধুয়ে পরিচ্ছন্ন করলেই কি হবে, সমাধান হয়ে যাবে। এখন এই বিষয়ে কিন্তু এই যে হঠাৎ করে তার বিভিন্ন জনকে দেখানোর যে মমতা নেওয়ার যে একটা চেষ্টা, মমতা কুড়ানোর যে একটা চেষ্টা তার, হ্যাঁ, এইটা দেখে মূলত ভাবে কে বিরক্ত হয়? জুলেখা বিরক্ত হয়। এখন এদের সাথে যে বিষয়টা, সেটা হলো জুলেখা এবং টুকু, এদের ওই সময় দেখা যায় ফরিদ চাচা নামে একটি চরিত্রের আগমন ঘটে, যে ফরিদ চাচার আগমনের কথা শোনা যায়। এখন এই ফরিদ চাচা যখন আসেন, তখন এই টুকুর মাঝে একটা আনন্দ সঞ্চারিত হয়, তার আনন্দ বেড়ে যায়। কিন্তু এক্ষেত্রে দেখা যায় টুকু একাই শুধু আনন্দ লাভ করে না, টুকুর মাঝেই শুধু আনন্দ আসে না, জুলেখাও এতে খুশি হয়। কারণ তারা মনে করেন যে সে কলকাতায় ফিরে যেতে চায়।
কলকাতা ফিরতে পারবে। এখানে আমরা এই চিত্র দেখতে পাই যে পরিচ্ছেদ একটি চিত্রের মধ্য দিয়ে দেখা যায় ঘটনাটি আবার ভিন্ন দিকে মোড় নিচ্ছে। তারপর আমরা পরবর্তীতে যদি যাই, আমরা এখানে দেখি যে হায়দার হঠাৎ কিন্তু রেগে গিয়েছিল যখন তাকে কুকুর কামড় দিয়েছে কিনা এই বিষয়ে যখন বলা হয়েছিল কুকুর কামড়াবে তাকে, সে কি কচি খোকা নাকি, কে বললো এটা? হায়দার বলতেছে। যে হায়দার বলছে যে হায়দার হঠাৎ অত্যন্ত রেগে ওঠে, কুকুর কামড়াবে তাকে, সে কি কচি খোকা নাকি? স্বরে ঈষৎ উদ্ধত্ত এনে বলে, কুকুর কামড়াতে যাবে কেন? কুকুর কামড়াতে যাবে কেন মহাশয়া? গোড়া থেকে পড়ে গেছি। ও, তিনজনই সমস্বরে বলে। এরপর মুহূর্তে সম্মিলিতভাবে হেসে উঠে চারপাশে নির্জনতা মুখরিত করে। হ্যাঁ, চারপাশে হাসির কারণে চারপাশে যে নির্জন একটা ভাব ছিল সেটা হঠাৎ করে একটা নির্জন ভাবটা কেটে যায়। এখানে আমরা যে বিষয়টি আমরা পাই, এখানে সে ব্যথা পেয়েছে। কে ব্যথা পেয়েছে? হায়দর ব্যথা পেয়েছে। হায়দর ব্যথা পাওয়ার কারণে যে রাতে যখন হাত ব্যথা করে, কারণ এই ব্যথা পাওয়ার কারণে যখন হায়দরের হাতটি ব্যথা করে, ব্যথা করার কারণে তার একটা ভয় রয়েছে যে টিটেনাসের ভয়। কিসের ভয়? টিটেনাসের ভয়। যে টিটেনাসের ভয় সে পায়। আবার আরেকদিকে যে সেই ব্যথার যন্ত্রণার কারণে তার মরণ হয় কিনা সেই ক্ষেত্রে তার একটা ভয় রয়েছে। তা সে আতঙ্কগ্রস্ত। সে বারবার কিন্তু তার একদিকে সে দেখাতে চায় না, অন্যদিকে সে মনে মনে কিন্তু বিপর্যস্ত, মানসিকভাবে বিপর্যস্ত। সে স্বাভাবিক তার বোধন বা স্বাভাবিক যে অনুভূতি সেটা কিন্তু কাউকে স্বেচ্ছায় বলতে পারছে না। হ্যাঁ, এখানে আমরা দেখি যে জুলেখা দেখি আপনার জুলেখা কিন্তু একটা পর্যায়ে তার হাতটা দেখতে চায় যে আপনার হাতটুকু কতটুকু কেটেছে, কিন্তু হায়দার তার হাত দেখাতে রাজি হয় না। বলে এ কিছু না, একটু স্পিড দিয়ে, আমরা একটু আগে বলেছি যে একটু স্পিড দিয়ে ধুয়ে নিলেই হবে। এই বিষয়টি আমরা এখানে দেখতে পাই। এখন আরেকটি যে বিষয় সেটা হলো যে আনন্দমুখর পরিবেশ, ফুলের বাহার, পৃথিবীর রূপ সৃষ্টি উপভোগ করতে চায়, অকালে বিদায় নিতে চায় না। কে? হায়দার। অর্থাৎ প্রকৃতির এই প্রকৃতির যে সুন্দর, প্রকৃতির যে নির্জনতা, প্রকৃতির যে মনোরম দৃশ্য, এটা কে না উপভোগ করতে চায়? হায়দরের ক্ষেত্রে হায়দর তো দার্জিলিং ভ্রমণে গিয়েছে মূলত প্রকৃতি উপভোগ করার জন্য। সেক্ষেত্রে আমরা দেখি হয়তো একটা কারণে সেই কোণা থেকে পড়ে গিয়েছিল। তাহলে পরিবেশ এবং ফুলের বাহার সৌন্দর্য যেমন অন্য মানুষরা উপভোগ করতে চায়, এখানে হায়দরও কিন্তু মূলত ভাবে এই পরিবেশ উপভোগ করতে চায়। তাহলে সেক্ষেত্রে আমরা দেখি সে উপভোগ করতে গিয়ে এই অকালে সে জীবন বিসর্জন দিবে, অকালে তাকে বিদায় নিতে হবে, এটা কিন্তু সে কামনা করে না। তারপর আমরা দেখি যে এখানে জীবনের মদির আকর্ষণ, প্রত্যেকটা মানুষই কিন্তু প্রত্যেকটি মানুষের জীবনের একটা নীতি নির্ধারণ বা আকর্ষণ, মূল আকর্ষণ রয়েছে, মূল আকর্ষণের জায়গা রয়েছে। এবং মূল আকর্ষণের স্মরণীয় দিক হলো যেখানে আমরা দেখি যে দার্জিলিং এর যে চিত্রপট, দার্জিলিং এর যে রূপ বৈচিত্র্য, নৈসর্গিক যে আবহাওয়া, সেখানে যে পাহাড় ঘেরা, পাহাড় ঘেরার দিকে হলো আকাশে রামধনু, সপ্ত রং মিশ্রিত আসমান তাকে আকর্ষণ করে। কাকে আকর্ষণ করে? এখানে হায়দরকে আকর্ষণ করে। একদিকে পাহাড়ি ঘেরা যে অরণ্যে ঘেরা সবুজায়ন রয়েছে সেটা তাকে আকর্ষণ করে, অন্যদিকে যে নীল আকাশ এবং নানান রঙের মিশ্রণ রয়েছে সেখানে সেটা তাকে আকর্ষণ করে। এবং অর্থাৎ তার মধ্যে যে সর্বোপরি যে নৈসর্গিক আবহাওয়া তাকে খুব বেশি আকর্ষণ করছে, এবং যা দেখছে সে সেটাই সে উপভোগ করার জন্য চেষ্টা করেছে। এখানেই সে মনে করে যে যে একটা সব সময় তো আর উপভোগ করার সুযোগ বা সময় থাকে না। যৌবন হলো একটি পরিপূর্ণ সময় কিসের? উপভোগের। অর্থাৎ যৌবনেই কিন্তু মূলত ভ্রমণ করা যায়, কারণ আমরা জানি যে দুভাবে শিক্ষা লাভ করা যায়। একটা হলো কি ভ্রমণ করে, আর একটা হলো বই পড়ে। তাহলে এই ভ্রমণের বিষয়টি কিন্তু বেছে নিয়েছেন কে? হায়দর। এই হায়দরের ক্ষেত্রে যৌবনে পাওনা থেকে বঞ্চিত হতে চায় না। যৌবনে সে যে এই উপভোগটা এই উপভোগ করতে চায়, সেখানে সে বঞ্চিত বা হারাতে চায় না। তাহলে সে মনে করে তার ভাবনায় এটা যে বা লেখক এখানে উপস্থাপন করেছেন, যদি সেই উপভোগ থেকে বঞ্চিত হয় তাহলে সেটাও কিন্তু এক ধরনের একটা মৃত্যু, সেটাও একটা মানসিক যন্ত্রণা বা সেটাও এক ধরনের মৃত্যু। এই বিষয়টা কি করা এখানে উল্লেখ করা হয়েছে। এখানে আরেকটা বিষয় হলো যে এখানে যে রেশমি আমেজ ও পাহাড়ের উপর আবৃত,
তার আর স্পর্শ তার মন সিক্ত হয়ে যায়। এখন প্রাকৃতিক যে আবহাওয়া, এই প্রাকৃতিক আবহাওয়া আমরা বলেছি এর আগে যে একটা হলো পারিপার্শ্বিক যে চিত্রপট, যে সবুজায়ন, পাহাড়ের যে দৃশ্য, দার্জিলিং এর যে দৃশ্য, নয়নাভিরাম যে পরিবেশ, এই পরিবেশের পাশাপাশি যেটা হলো যে আর এদিকে সে রেশমি আমেজ, একটা তার নিজের মধ্যে একটা আনন্দ, এই দৃশ্য দেখে সে তার মন আনন্দে ভরে গেছে, আনন্দে উজ্জীবিত হয়েছে। এই পাহাড়ের উপর তার একটা আস্থা তৈরি হয়েছে, তার এই সৌন্দর্যের উপর তার একটি মন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। এই স্পর্শ সে বারবার লাভ করতে চায়, এর মধ্যে সে নিহিত হতে চায় এবং সিক্ত হতে চায়, অর্থাৎ লেগে থাকতে চায়, অর্থাৎ সেই স্থানটি কোনো অবস্থাতে ছেড়ে যেতে চায় না। কে? হায়দর। এই বোধনের একটি মৌলিক যে চরিত্র হায়দর, হায়দর কিন্তু সেখানে কি অবস্থান করতে চায়। এই বিষয়ে আমরা দেখি যে যে আমরা নতুন মামি প্রবল বিশ্বেশ্বরে বলেন, সে কি এলেন তো পরশুদিন, এরই মধ্যে কলকাতা ফিরে যাবেন, ওখানে বুঝি বড় রকমের কোনো টান আছে, শেষের দিকে সরে তিনি ওজন করা ঠাট্টা মেশানো। এই যে এখানে কিন্তু আমরা দেখি যে সে চলে যেতে চায়, একটা পর্যায়ে কিন্তু আমরা দেখি চলে যেতে চায়। হ্যাঁ, চলে যেতে চায়। এখানে আমরা এই বিষয়ের ক্ষেত্রে আমরা পরবর্তী বিষয় যদি চাই, আমরা যে বিষয়টা আমরা দেখি যে আমরা এর পিছনে যদি একটু যাই, দেখি যে কৌতুক মিশ্রিত ছিল। এখন ফরিদ ভাই আসার সঙ্গে, এখানে ফরিদ একটি অন্যতম চরিত্র, একটি চরিত্র রয়েছে, যে ফরিদ ভাই আসার সঙ্গে সঙ্গে আপনি চলে যাবেন, এমন কি কারণ ঘটলো? এতক্ষণ চুপ করে থাকা জুলেখার চোখে কৌতুকের ঝিলিক দেখা যায়। এতক্ষণ কিন্তু আমরা একটু পেছনে যদি যাই, পেছনের দৃশ্যে যাই, যে এতক্ষণ কিন্তু সে চুপ ছিল। কে চুপ ছিল? জুলেখা। এখন এই যখন সে চলে যাওয়ার প্রশ্ন আসলো, তখন জুলেখা কি হলো, এটা তার কৌতুকের কৌতুক মিশ্রিত একটা হাসি তার মুখে দেখা দিল। কারণ নিশ্চয়ই কিছু ঘটেছে, অনুমান করে বরং দেখুন, জুলেখার চোখের ঝিলিকের কাছে এত সহজেই হার মানবে না হায়দার। হায়দার কিন্তু সেখানে মুগ্ধ হয়েছে। এই মুগ্ধ ভাবটা কিন্তু সে প্রকাশ করতে চায় না, অর্থাৎ সে কিন্তু অনুভব করছে কিন্তু সেটা প্রকাশ করতে চায় না। সে মনে হয় যেন এখানে যে সে ছোট হতে চায় না, জুলেখার চোখের ঝিলিকের কাছে এত সহজে হার মানতে চায় না বা ছোট হতে চায় না। ওমা, চোখ দুটি বিস্ময়ে বড় করে উমুক নৈপুণ্যের সাথে কিছু পাক করে জুলেখা বলে, আমি অনুমান করব কি করে? আমি কি আর আপনার মনের কথা জানি? এখন অনুমানের যখন প্রশ্ন আসলো, এখন সে অনুমান করবে কি করে যে আপনি কি বলতে চান, আপনি কি বোঝাতে চান? হ্যাঁ, আপনার কারো মনের কথা কেউ জানে না। সে বিষয়টি জানান দেখে জুলেখা। তারপর আমরা দেখি নিজের মনের কথা আমি কি আর জানি, অর্থাৎ এখানে আবার দেখি হায়দরের যে উক্তি, যে নিজের মনের কথা সে নিজে জানে না। হেয়ালি করে কথাগুলি বলে হায়দার, বিশ্রাম করবার মানুষে নিজের কামরায় চলে যায়। এভাবে সে হেয়ালি করে কি করে, নিজের কামরায় চলে যায়। কে চলে যায়? হায়দার চলে যায়। তারপর আমরা দেখি রাতের দিকে হাতটা একটু যখন ব্যথা করে, আন্দাজে মনে হয় কপালও বোধ হয় কিছু গরম। কার কপাল গরম? হায়দরের। যখন রাতে হঠাৎ করে যখন রাত বেড়ে যায়, তখন তার কপালটা মনে হয় যেন গরম হয়ে গেছে। তার মধ্যে তারপরে চিত্রে আমরা যদি দেখি যে সময়ের সমুদ্রে একটি উচ্ছ্বিত সাক্ষ্য রাখিনি, আর এই যে পাহাড় সমুদ্র পরিবেষ্টিত হাসি ও গানে আনন্দ মুখরা, পাখি ডাকে ও ফুলের বাহারে নিত্য জেগে ওঠা ধরিত্রী, যাকে এ পর্যন্ত সে চিনবার সুযোগ পায়নি, তার থেকে এত এত অকালে বিদায় নিতে হবে, যখন জীবনে অনেক কিছু করবার ছিল, অনেক কিছু করা যেত। এই যে এখানে যে তার কাছ থেকে সে বিদায়, অর্থাৎ আমরা দেখি যে জুলেখার কাছ থেকে সে বিদায় নিতে চায় না। একটা ক্ষণিক আবহের মধ্য দিয়ে তার অনুভূতিকে সে ধরে রাখতে চায়। এখানে এই জুলেখার কথাই ধরো না, সেও তো জীবনের মদির আকর্ষণের এক স্মরণীয় দিক। তারপর তাকে কেন্দ্র করে, তাকে বেষ্টন করে, তার সুষমা ও লালিত্যকে আঁকড়ে ধরে রামধনু আকাশমানের দিকে ধাবিত হতে তার কি আর শখ যায় না? কি হবে সামগ্রিক মঙ্গলের কথা ভেবে, লাভ কি নিজের কামনা ক্ষত হৃদয়ে শানিত ফলক চালিয়ে,
কি ফায়দা যৌবনের পাওনা থেকে নিজেকে বঞ্চিত করে, অর্থাৎ যৌবনের বিষয়টা সে ধরে রাখতে চায়, সেটাই তো মৃত্যু। আমরা এই অংশ বলেছি। শরীরের বিকল, শরীর যখন একটা সময় শরীরের শারীরিক যে সক্ষমতা, সেটা কিন্তু সবসময় থাকে না। এই শারীরিক সক্ষমতা যে যখন থাকে না, সেই সময় কিন্তু ভ্রমণ করা যায় না বা অনুভব শক্তি তৈরি করা যায় না, অনুভূতি লাভ করা যায় না। এখানে আমরা দেখি যে এর ক্ষেত্রে, হায়দরের ক্ষেত্রে যৌবনের সময় এসে কি করতে চায়, এই বিষয়টা উপভোগ করতে চায়। এখানে আমরা রেশমি আমেজ এবং পাহাড়ের দ্যুতিময় শীর্ষে তারার সোনালী চুম্বন, হায়দরের মন ভরে যায়। হায়দর কিন্তু বারবার ফিরে যায় কোথায়, প্রকৃতিতে। একদিকে জুলেখা, জুলেখাকে অনুভব করলেও সে মূলত ভাবে প্রকৃতির কাছে ফিরে যায়। এভাবেই কিন্তু আমরা মূলত ভাবে এই দৃশ্যগুলো আমরা বরাবরের মতো দেখতে পাই। তারপরে যদি আমরা যাই দেখি পরের ইয়েতে, শিখন ফল। আমরা শিখন ফলে যদি যাই দেখি যে এখানে যে বিষয়টা আমরা দেখতে পাই, শিখন ফল। শিখন ফল আমরা এর এখন যে বিষয়গুলো আলোচনা করলাম, আমরা আবু রুশদের বোদন যে গল্পটি রয়েছে, আমরা এখানে বোদন সম্পর্কে জানলাম, এখানে লেখক পরিচিতি সম্পর্কে আমরা আবু রুশদ সম্পর্কে জানলাম, দার্জিলিং এর প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে জানলাম, হায়দার, জুলেখা ও টুকু চরিত্রে যে গুণাধর, এই চিত্র সম্পর্কে আমরা জানলাম, এবং হায়দারের দুর্ঘটনা, আবার শ্বেতকায় তরুণীদের উপহাস, সেই বিষয়ে আমরা জানলাম। যৌবনের সময়টাকে উপভোগ করছে, হ্যাঁ, ও যৌবনের সময়টা উপভোগ করতে হয়, কেননা বঞ্চিত হলে সেটাও এক ধরনের কি মৃত্যু। কোন সময়টা যৌবনে যদি সঠিকভাবে সেই সময়টা উপভোগ করা না হয়, তাহলে সেটা কি এক ধরনের মৃত্যু এখানে উপস্থাপন করা হয়েছে। এই যাবতীয় বিষয়গুলো কিন্তু আমরা এখানে জেনেছি, এই বোধনের গল্পের মধ্য দিয়ে আমরা জেনেছি। তারপরের বিষয় যদি আমরা যাই, আমরা কিছু প্রশ্ন এই বোধন গল্পের আদলে কিছু আমরা প্রশ্ন এখানে উপস্থাপন করতে পারি। প্রশ্ন দেওয়া যেতে পারে যে দার্জিলিং এর প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো। প্রথম প্রশ্ন হলো দার্জিলিং এর প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো। দ্বিতীয় প্রশ্ন হলো গল্প অবলম্বনে, অর্থাৎ বোধন গল্প অবলম্বনে হায়দার চরিত্র বর্ণনা করো। তারপরে প্রশ্ন হলো জুলেখা ও টুকুর গুণাদরের যে চিত্র বর্ণনা করা যায়, জুলেখা ও টুকুর গুণাদরের চিত্র বর্ণনা করো। তারপরে প্রশ্ন, শেষ প্রশ্ন হলো যৌবনের সময় কাজে লাগানো না হলে সেটাও এক ধরনের মৃত্যু, ব্যাখ্যা করো। তাহলে যৌবনের সময়টা কি করতে হয়, সঠিকভাবে কাজে লাগাতে হয়, আর সেই সময়টা যদি কাজে লাগানো না হয় তাহলে সেটাও কি এক ধরনের মৃত্যু। তাহলে প্রশ্ন দাঁড়ালো, যৌবনের সময় কাজে লাগানো না হলে সেটাও এক ধরনের মৃত্যু, ব্যাখ্যা করো। এই প্রশ্নগুলো আমরা মূলত ভাবে এখানে পাই। এগুলো আমরা এই বিষয়গুলো যে গ্রন্থ থেকে তথ্য বা বিভিন্ন উপাদান সংগ্রহ করা হয়েছে, বিষয়বস্তু নেওয়া হয়েছে বা বিভিন্ন বিষয় নেওয়া হয়েছে, এই তথ্যসূত্রের তথ্যসূত্র সম্বলিত গ্রন্থগুলোর লেখক এবং গ্রন্থের নাম হচ্ছে বিশ্বজিৎ ঘোষ। গ্রন্থের নাম হলো বাংলাদেশের সাহিত্য, আজকাল প্রকাশনী, ঢাকা থেকে প্রকাশিত। শান্তনু কায়চার, বাংলাদেশের নাটক ও নাট্যদ্বন্দ্বের ইতিহাস, কথা প্রকাশ, ঢাকা। তারপর রয়েছে আধুনিক গদ্য সংগ্রহ, বাংলা একাডেমি। তারপর রয়েছে সৈয়দ আকরাম হোসেন, প্রসঙ্গ বাংলা কথা সাহিত্য, মাওলা ব্রাদার্স। এই গ্রন্থ থেকে তথ্যসূত্র সংগ্রহ করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে বেশ কিছু বিষয় সম্পর্কে অবগত হলাম, জানলাম, আমরা বিষয় সম্পর্কে জানলাম। আজকে এ পর্যন্তই। পরবর্তী বিষয়ে আমরা যদি যাই, আজকে এ পর্যন্তই। ভালো থাকি, সুস্থ থাকি। ধন্যবাদ সবাইকে।